সো আমরা দেখছিলাম হচ্ছে এক্সেল থেকে এক্সেলের অপারেটরস। এক্সেলের ডিফারেন্ট ভার্সন আছে, আপনারা 2013, 16, 19 অর যে কোনোটা করতে পারেন, ঠিক আছে। ইভেন অফিস 365 ইউজ করতে পারেন, WPS অফিস ইউজ করতে পারেন। তো যে কোনো ভার্সন ইউজ করেন, বাট 13টা আপাতত পুরাতন হয়ে যায়, ঠিক আছে। 16 বা 19 ইউজ করতে পারেন অফিস, অথবা অফিস 365 অথবা WPS অফিস, যেটা ইউজ করেন। এটা হচ্ছে অফলাইন প্ল্যাটফর্ম। আর অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করেন তাহলে আসবেন হচ্ছে এক্সেল অনলাইন। এক্সেল অনলাইন এটা করতে পারেন, অথবা গুগল শীট করতে পারেন, ঠিক আছে। যেটাই করেন অল আছে, এগুলি ডাউনলোড করা লাগে না, এগুলি ব্রাউজারে যায় মানে যে ক্রমে যাবেন, ক্রমে যায় হচ্ছে যে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে ওই জিমেল অ্যাকাউন্টের সাথে এগুলি ওপেন করতে পারবেন আর কি। সো যে প্ল্যাটফর্মে করেন না কেন ব্যাপারগুলি সব ক্ষেত্রেই সেম। তার মানে এক্সেল হচ্ছে একটা ক্যালকুলেশন রিলেটেড সফটওয়্যার, যেটার মধ্যে গতদিন যেমন বলছিলাম প্রত্যেকটা সেলকে আপনি একটা ক্যালকুলেটরের মতো হিসাব ইউজ করতে পারেন, মানে প্রত্যেকটা সেলের মধ্যে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করতে পারবেন। আর সেই ক্যালকুলেশনগুলিকে করা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো আর কি। তো যতই সামনের দিকে ক্লাসে যাবেন ততই কমপ্লেক্সিটি বা ডিফিকাল্টি একটু একটু বাড়বে আর কি। আপনাদেরকে একদম হাইস্ট লেভেল অফ কমপ্লেক্সিটিতে আমরা নিব না, বাট যতটুকু সিলেবাস মানে টাইম এবং সিলেবাস দুইটাকে কভার করে পসিবল ততটুকু দেখবো। আচ্ছা, অপারেটরস গুলি গতদিনকে আমরা আলোচনা করেছিলাম। দিস আর দ্য অপারেটরস, আপনারা খেয়াল রাখবেন। নাও কাম টু দ্য সিম্পল ফাংশন। একদম ছোট প্রথম ফাংশন থেকে আপনাদের করতে হবে। আপনাদের যেহেতু এক্সামে কম্পিউটারে করে দেখাতে পারবেন না, সো আপনাদেরকে যদি ফাংশন রিলেটেড দু একটা কোশ্চেন করা হয় তাহলে আপনাদেরকে এই যে যেমনটা এখানে টাইপ করে লিখতেছি ওইটা আপনারা খাতায় তুলবেন, দু একটা জিনিস পরীক্ষার সময় এরকম লিখবেন। না 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 না, আপনাকে বললাম যে পাঁচটা নাম্বার গিভেন, ধরেন পাঁচটা নাম্বার দিয়েছে, ফাইন্ড দ্য সাম, ইউ নিড টু ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস, হোয়াট ইজ দ্য এক্সেল ফাংশন। পাঁচটা নাম্বার আমরা দিয়েছি, মনে করেন ইউ আর গিভেন 5 নাম্বারস, এনি 5 নাম্বারস। সো আপনাকে বলছি যে পাঁচটা নাম্বারের যোগফল বের করেন, তাহলে এক্সেল এর ফাংশনটা কি হবে। তখন আপনারা শুধু অ্যানসারে লিখবেন যে অ্যানসার হচ্ছে এরকম যে ইকুয়াল টু সাম সেল A1। আপনাকে বলে দেব যে ধরেন সেল A1 থেকে A30 এর মধ্যে কিছু নাম্বার দিয়েছে, A1 colon A30 এরকম, this is the answer, that's it. And if you don't write this equal to, the answer is wrong. If you give semicolon instead of colon, অথবা if you give dash, something like this, তাহলে wrong answer হচ্ছে। মানে আপনাকে এক্স্যাক্টলি বিষয়টা লিখতে হবে। সেটাই আমরা এক্সেলের ফাংশনে আমরা এক্সেলে লিখে করে দেখব। আমরা এখন এক্সেলে লিখব, আপনারা দেখবেন, আপনার প্রয়োজন মতো খাতায় তুলবেন এবং বাসায় যেয়ে কিছু টাইপ করে প্র্যাকটিস করে দেখবেন, যেরকমটা যে যেভাবে পারেন। সো ফার্স্টে আসেন সাম এন্ড কাউন্ট ফাংশন। সাম করা মানে তো বুঝছেন যে যোগ করা, আর কাউন্ট করা মানে হচ্ছে গণনা করা। গণনা করা কতগুলি আছে গণনা করা। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করা, হ্যাঁ। তাহলে কাউন্ট মানে হচ্ছে গণনা করা। দেখেন আমরা এক্সেল যদি চালু করি, এক্সেলটাকে চালু করি, দেখেন এক্সেলের মধ্যে 5টা ফাংশনকে একদম বেসিক ফাংশন বলা হয়। 5 ফাংশনস আর মোস্ট বেসিক ফাংশনস, সেইগুলিকে আপনাদের ফার্স্টে দেখাবো আজকে। সো এই বাটনটা তো খেয়াল করেছেন, যেখানে আমার মাউস যেখানে মুভ হবে সেখানে খেয়াল করেন। এই কার্সরটা যদি খেয়াল করে থাকেন, এখানে ক্লিক করলে সাম, এভারেজ, কাউন্ট নাম্বারস ইজ দ্য কাউন্ট, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। এই 5টা ফাংশনকে বলা হয় একদম বেসিক ফাংশন, মানে একদম সবসময় কাজে লাগতে পারে এবং খুব সহজে করা যায়। ওয়ান ক্লিক, ওখানে ক্লিক করলেই করা যায়। যেমনটা মনে করেন আমরা কিছু নাম্বার নেই আমাদের পছন্দ মতো, একটু বড় করে দিই। মনে করেন যে যে কোনো সেলে আমরা কিন্তু যে কোনো সেলেই ভ্যালু নিতে পারি।
এখন আপনার টার্গেট যেই সেলে রেজাল্ট বের করা থাকবে সেই সেলে রেজাল্ট বের করবেন। তাহলে মনে করেন যে কিছু নাম্বার আমরা দিচ্ছি 30, 23, 43, 56, some numbers random নিয়েছি আমরা। তো এই নাম্বারগুলিকে আপনাকে ফার্স্টে বলা হচ্ছে যে আপনি সাম বের করেন। সাম বের করার জন্য আপনি এই নাম্বারগুলিকে সিলেক্ট করে একটা ঘর বেশি সিলেক্ট করবেন, এই যে সামেশন বাটনে ক্লিক করবেন, সাম বের হয়ে যাবে। দেখেন এখানে ফর্মুলা অটোমেটিক লেখা হয়ে গেছে। আমরা কিন্তু এটা এইভাবে শুধুমাত্র যদি নিচে বা সিরিয়াল দিয়ে নাম্বারগুলি এই সিরিয়ালে থাকে তাহলে ঠিক পাশের ঘরে করতে পারবেন। এই যে রেজাল্ট অটোমেটিক ক্লিক করে বের হলো, আপনাকে যদি বলতাম যে এই সেলটার মধ্যে আপনি রেজাল্ট বের করেন, তাহলে কিন্তু এই পদ্ধতিতে পারতেন না। যে পদ্ধতিতে পারতাম সেই পদ্ধতিতে আমরা আসছি। তাহলে এই যে রেজাল্টটা বের হলো, এইটার উপর যদি আপনি দেখতে চান ডাবল ক্লিক করেন, যে কোনো সেলের উপর ডাবল ক্লিক করলে ওইটা দেখাবে, অথবা এই যে এটাকে বলা হয় ফর্মুলা বার। এই যে বড় বক্সটা দেখছেন, এইটা হচ্ছে ফর্মুলা বার। মানে আপনি যে ফর্মুলা লিখবেন এইটা হচ্ছে ভ্যালু, 1 2 3 ইজ দা ভ্যালু। অথবা এখানে 486 বা সামথিং ছিল 484, ওইটা হচ্ছে ভ্যালু, মানে রেজাল্ট ভ্যালু। বাট ব্যাক এন্ডে যে ফাংশনটা আছে, মানে ক্যালকুলেশনের যে ফাংশনটা আছে, ওইটা আপনি চাইলে ডাবল ক্লিক করেও দেখতে পারেন, অথবা সিঙ্গেল ক্লিক করে, যেমন মনে করেন যে এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন বাট ফাংশনটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কি লেখা আছে ব্যাকগ্রাউন্ডে সেটা এখানে দেখতে পাচ্ছেন। দ্যাট ইজ ইকুয়াল টু সাম অফ C2 থেকে C8। তো এই জিনিসটা আপনাকে লিখতে হবে যে গিভেন সাম গিভেন নাম্বার, যেটা একটু আগে বলছিলাম। আপনাকে যদি সাম বের করতে বলা হয় এত সহজ আসবে না, বাট ওইটা হচ্ছে এরকম আর কি। তাহলে আপনি সাম বের করতে পারলেন। এখন মনে করেন যে আমরা এইখানে সাম বের করবো না, বা মনে করেন এখানে আছে এখানে থাকলো, আমরা এইখানে আপনাকে একটা সেল দিয়ে সিলেক্ট করে দিয়ে বললাম যে আপনি এই G4 সেলে সাম বের করেন। ঠিক আছে, আপনাকে কালার করে না দিয়ে যদি বলা হয় G4 সেলে সামটা বের করেন, এই যে 4 হাইলাইট হয়ে আছে আর G হাইলাইট হয়ে আছে, তাহলে বুঝছেন না G4, এই যে এখানে দেখাচ্ছে G4। ঠিক আছে, এইটার নাম হচ্ছে নেম বক্স। নেম বক্সে কি হয়, নেম বক্সের মধ্যে যেই সেলটা আমরা সিলেক্ট করে আছি সেই সেলটার অ্যাড্রেসটা দেখিয়ে দেয়। নেম বক্সের আরো কাজ আছে। মনে করেন যে কিছু সেল নিচের দিকে আসি, কিছু সেলকে আমি সিলেক্ট করে এই সেল, প্রত্যেকটা সেল বাই ডিফল্ট থাকে হচ্ছে নাম্বার ফরম্যাটে। এখন দেখেন যে এই যে দেখেন জেনারেল ফরম্যাট থাকে, এই যে সেলটা দেখছেন এখানে নাম্বার ফরম্যাট, এটার মধ্যে প্রত্যেকটা সেল সিঙ্গেল সেল, এখানে অনেকগুলি সেল নিয়েছি, একটা নিলেও সেই কাজই হবে। বাই ডিফল্ট এটা থাকে জেনারেল ফরম্যাটে। আরো কিছু ফরম্যাট এখানে আছে, দেখেন এটাতে ক্লিক করলে দেখবেন যে জেনারেল মানে নো স্পেসিফিক ফরম্যাট। আপনি এই সেলের মধ্যে 1 2 3 4 লিখতে পারবেন, এবিসিডিও লিখতে পারবেন, ডেট টাইম সবই লিখতে পারবেন। মানে বাই ডিফল্ট আপনার এই জেনারেল হয়ে আছে। দেখেন আবার এসকেপ দেই, আপনার কোন দেখাবে এই যে সেলগুলি জেনারেল হয়ে আছে। ঠিক আছে, আপনাকে যদি এখন এইখানে একটা সেলের মধ্যে মনে করেন যে লিখলাম 10, ওকে, এই যে 10 লিখলাম, এই সেলটা আছে জেনারেল হয়ে। এখন আমি যদি নাম্বারে নেই তাহলে দেখেন এটা হয়ে যাচ্ছে 10.00। নাম্বারে মানে দশমিকের পরে দুইটা জিরো অটোমেটিক্যালি নিচ্ছে। ওই ছেলেটা কি করছে, কি দিচ্ছে ভাই, খেয়াল করেন, পারে দিচ্ছে পারে না স্যার, তাহলে দেখেন। আচ্ছা, দেখেন যে দশমিকের পরে দুইটা জিরো কিন্তু কম্পালসারি না, আপনারা চাইলে এটাকে কম বেশি করতে পারবেন। যেমন এই সেলটার উপরে আপনি রাইট ক্লিক করলে অপশনগুলো খেয়াল রাখবেন, ফরম্যাট সেল, দেখেন লিখা দেখলি যে কোনো সেলের ফরম্যাটিং চেঞ্জ করতে চাইলে আমরা রাইট ক্লিক করে মেনু যে আসবে সেই মেনু থেকে ফরম্যাট সেলে ক্লিক করব। খুব সহজ ভাবে আপনার চাইলে লেখা লাগবে না। তাহলে আপনারা যদি বাসায় যে একটা ওয়েবসাইটকে ফলো করে দেখতে চান, কারণ আমি তো ক্লাসে এক্সপ্লেইন করছি, এইটাকে ক্লাস নোটের মধ্যে অত ডিটেইলসে সব পাবেন না, কারণ অত ডিটেইলস দিতে গেলে একটা ক্লাস নোট 100 পেজের হয়ে যাবে। ইন দ্যাট কেস আমাদের এটা দরকার নেই, আপনাদেরকে একটা রেফারেন্স ওয়েবসাইট দেই, সেই ওয়েবসাইটে স্ক্রল করলে আপনারা এই যে যা যা বলছি এইটাতে এখন বুঝলেন, তখন খালি আপনি চোখ বুলালেই হবে, ও আচ্ছা এটা ক্লাসে এটা বলেছিল। ঠিক আছে, তাহলে এখন আপনি লিখতে গেলে টাইম ওয়েস্ট হবে, কারণ আমাদের অনেক কিছু দেখার আছে, সো টাইম কভার করে পারবো না আপনারা লিখতে গেলে। আপনাদের সুবিধা হচ্ছে যে লেখা লাগছে না, কিন্তু জিনিসগুলো খেয়াল করে এবং প্রয়োজন মতো একটু নোট, যার যার মতো প্রয়োজন একটু
নোট করে দেখেন যে একটা সেলের মধ্যে যে ভ্যালুটা বসাচ্ছেন আপনি, সেই ভ্যালুটা বাই ডিফল্ট থাকে হচ্ছে যে এখানে জেনারেল বক্স থাকে, জেনারেল থাকে, বাট জেনারেল ছাড়াও ওই সেলের ভ্যালুকে আরো অনেক রকম করা যায়, চেঞ্জ করা যায়। মানে আমি একটা সেলের মধ্যে ভ্যালুটাকে নাম্বার ফরম্যাটে দিব, তাহলে আপনি কি করলেন ওখান থেকে জাস্ট নাম্বার করে দিলেন, কিন্তু নাম্বার করার পরে দেখছি দশমিকের পরে দুইটা জিরো দেখাচ্ছে, মানে দশমিকের পরে 2 ডিজিট দেখাচ্ছে, বাট আমি দশমিকের পরে 3 ডিজিট চাই বা দশমিকের পরে 1 ডিজিট চাই অথবা চাই না। ঠিক আছে, এরকম যদি আপনি অল্টার করতে চান তাহলে সেই কাজটা কোথা থেকে করব? সেই কাজটা করার জন্য আপনাকে ওই সিঙ্গেল সেল বা যেই সেলগুলিকে নিয়ে কাজ করতে চান সবগুলি সেলকে একবার সিলেক্ট করবেন। মনে করেন যে এখানে আবার দেখায় যে মনে করেন শুধু এই একটা সেল না, আপনি মনে করেন এই সবগুলি সেল অথবা আরো বেশি সেল সবগুলিকে এই ফরম্যাটে কনভার্ট করবেন। বাই ডিফল্ট কি আছে? বাই ডিফল্ট আবার বলি জেনারেল আছে। তাহলে এই সবগুলিকে কনভার্ট করতে চাইলে আপনি সিলেক্ট করার পরে সিলেকশনের মধ্যে যে কোনো জায়গায় রেখে কার্সর রেখে রাইট ক্লিক করতে হবে। এক এক জায়গায় রাইট ক্লিক করলে কিন্তু মেনু এক এক রকম আসে। তাহলে আপনাকে কি করতে হবে? এই অংশগুলিকে আমি ফরম্যাটিং চেঞ্জ করব। ঠিক আছে, ফরম্যাটিং চেঞ্জ করতে যদি চাই তাহলে এই অংশটুকু সিলেক্ট করার পরে আবার বাইরে ক্লিক করলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হয়ে গেলে, ডিসিলেক্ট মানে এই যে সিলেকশন মানে গ্রে কালার হয়ে আছে, ডিসিলেক্ট যখন হয়ে যাবে তখন আর ওইটার পরে আপনি যে অ্যাপ্লাই করবেন এটা কাজ করবে না। তাহলে সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করছি, এরকম একটা মেনু এসেছে। মেনুর মধ্যে দেখেন আপনার কাট, কপি, পেস্ট এটসেট্রা অনেক কিছু আছে। এইখানে দেখেন আছে ফরম্যাট সেলস। ফরম্যাট সেলস মানে ওই সেলগুলিকে আমি আমার মতো কাস্টমাইজ ফরম্যাট দেব। এইটা হচ্ছে এরকমটা মনে করেন যে আমাদের স্টুডেন্ট আসলো, গ্রুপে দিয়ে দিলাম, এই বিবিএ তে কিছু পাঠালাম, সিএসসি তে কিছু পাঠালাম, ক্যাটাগরিয়াল হয়ে গেল। এইবার এইখান থেকে কি আসছে? এইবার বিবিএ থেকে এইগুলিকে আমি সেকশন এ তে দেব না, সেকশন বি তে দেব না, সেকশন সি তে দেব, এইটাকে ক্যাটাগরাইজ করছি। অথবা ধরেন বিজনেস ডিপার্টমেন্টের মধ্যে আমাদের শুধু বিবিএ আছে, অনেক ইউনিভার্সিটি দেখালে বিজনেস ডিপার্টমেন্টে আরো সাবজেক্ট আছে, তো আমরা ওইখানে বিজনেস ডিপার্টমেন্টের মধ্যে কোন সাবজেক্টে দিব সেটাকেও আমরা মানে তাকে স্পেসিফিক ভাবে তার ফরম্যাটিং করে দিচ্ছি আমরা। ফরম্যাট করা মানে তাকে একটা রূপ দেওয়া। ঠিক আছে, তাহলে এইকে আমি কি চাচ্ছি? মনে করেন এখন চাচ্ছি যে আমি দশমিকের পরে 4টা প্লেস চাই, দশমিকের পরে 4টা ডিজিট থাকবে, যদি ভ্যালু না থাকে 0 থাকবে, আর না হলে 10.1234 এরকম থাকবে। তাহলে ফরম্যাট সেলে আসি আমরা। দেখেন ফরম্যাট সেলে আসলে মেনুটা একটু করে দেই। দেখেন যে এইখানে ওই সকল ক্যাটাগরিগুলি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি। এইখানে ক্লিক করলে যে ক্যাটাগরিগুলি দেখতে পাচ্ছেন ওই ক্যাটাগরি জেনারেল, নাম্বার, কারেন্সি, এখানে ক্লিক করলে দেখবেন যে এইগুলি এই ক্যাটাগরিগুলি আছে। বাট এইখানে আপনারা ওই যে মেন একটা গ্রুপে দেওয়া যেত, এইবার এইটার সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরি থেকে আমরা মনে করেন যে বললাম 4 ডিজিট করব দশমিকের পরে, সেটা কিভাবে করব? তাহলে আমরা এখান থেকে দেখেন যে ডান পাশে স্যাম্পল দেখা দেখতে পাচ্ছেন। জি স্যার, আমার তো মনে হয় যে এগুলো প্র্যাকটিক্যাল ছাড়া মানে এইভাবে বোঝার একটু উপায় নাই, শিখতে হবে, আপনাকে শিখতে হবে। এইভাবে তো পসিবল না, সেটা মানে সবগুলো পারফেক্ট না শুনেন, পসিবল না আবার পসিবল কিভাবে? আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে একদিন কিন্তু বেশি কিছু দেখাচ্ছি না, যে কনসেপ্টগুলি দেখাবো ওইখানে পয়েন্টগুলি নোট করে রাখেন। আপনারা শুধু লিখে রাখেন ফরম্যাট সেল। ক্লাসে কি শেখানো হয়েছে? ফরম্যাট সেল শেখানো হয়েছে। ক্লাসে কি শেখানো হয়েছে? কাউন্ট শেখানো হয়েছে, সাম শেখানো হয়েছে। এবার আপনাদেরকে যে একটা ওয়েবসাইট দিব, ওয়েবসাইটের মধ্যে স্ক্রিনশট দিয়ে এক্সপ্লেইন করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লেখা আছে। তাহলে আপনারা যখন ওই ওয়েবসাইট দিয়ে যাবেন, ওয়েবসাইটটা স্ক্রল করে উপর থেকে নিচে নামবেন, তখন দেখবেন স্যার কোনগুলি করাইছে ওইগুলি সিরিয়ালে ওখানে পাবেন। যেগুলি করাইনি এগুলি বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর যদি ওইগুলিও করতে চান ওইগুলিও করতে পারেন। তো আপনি যেটা বলছেন যে ল্যাবে হলো অবশ্যই ভালো হয়, আই আন্ডারস্ট্যান্ড, মানে অ্যাপ্রিশিয়েট, অনেক জায়গায় কম্পিউটার ল্যাব থাকে, না আছে, আমাদের ল্যাব আছে জানেন না? আপনারা ক্যাম্পাসের উপর দিয়ে ঘোরেন না, 4টা কম্পিউটার ল্যাব আছে আমাদের। আমাদের হ্যাঁ, 1703, 1503, 802, 902 আমাদের কম্পিউটারগুলো কি সিএসসি তে? কম্পিউটারগুলি সিএসসি। আমাদের তো ল্যাবে কম্পিউটারগুলি অ্যাকচুয়ালি সিএসসি না, কম্পিউটারগুলি ইউনিভার্সিটি। কম্পিউটারগুলি ইউনিভার্সিটি। আজকে স্যারের কাছে যাই ডিপার্টমেন্টে। ভাই ওই শুনেন, বোঝার চেষ্টা করেন। আপনাদের সাথে কিন্তু এই দিনে আগেও আলোচনা হয়েছে যে আপনারা ক্লাসে বুঝবেন, বাসায় যার যার মতো ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, বাসায় প্র্যাকটিস করলেন, তারা হালকাও করবেন না। যাদের একান্তই ল্যাপটপ নাই বা বন্ধুর ল্যাপটপেও একটু টিপতে পারছি না,
তারা ডিপার্টমেন্টে যে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হাউকাউ করবেন, একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আমাদের তো বাসায় কম্পিউটার নাই, আমাদেরকে যদি ল্যাবে 5টা করে অ্যাক্সেস দেওয়া যায়, এইভাবে একটা অ্যাপ্লিকেশন করেন, কোনো হাউকাউ করবেন না। না, 5টার আগে কোনো স্লট নাই, 5টার আগে ল্যাব পাবেন না। আর 5টার আগে ল্যাব পাইতে গেলে আপনাদের প্রিভিয়াস স্যার আমরা হচ্ছে যদি সিএসসি টাইম রয়েছে যেমন তার যখন ক্লাস থাকে তখন ও হ্যাঁ আপনারা পাইতে পারেন। আপনি বলেছিলেন স্যার রবিবারে বুধ বৃহস্পতি বুধ বৃহস্পতি আমাদের বন্ধ, বুধ বৃহস্পতি আপনারা স্যার আপনি তখন কখন ফ্রি থাকেন জাস্ট বলে রাখুন। আর বৃহস্পতিবার একদিন থাকে স্যার আপনি কখন থাকেন বৃহস্পতিবার সারাদিন থাকি, আমি তো বৃহস্পতিবার সারাদিন থাকেন বৃহস্পতি বাদে সারা বাকি 5 দিন বাদে বাদে বাকি 5 দিন আচ্ছা প্লিজ স্যার এখন এগুলো অ্যাপ্রোচ করার পর না বসো স্যার কি বলছেন স্যার মানে আপনারা আপনারা যে কজন আছেন দেখেন যে না বুঝলে কনফিউশন থাকলে আজকে ঠিক আছে আপনি জিজ্ঞেস করেন। দেখেন যে আমি যেটা বলছিলাম এই সেলগুলিকে একটা কাস্টমাইজড ফরম্যাটিং করব, তাহলে জেনারেল এইখানে ক্লিক করলে কি হয় ক্যাটাগরি ওয়াইজ হয়। যেখান থেকে আপনাকে দেখালাম যে এইখান থেকে যখন নাম্বারে ক্লিক করেছিলাম এইখানকার তখন এটা হচ্ছে কি বাই ডিফল্ট দশমিকের পরে 2টা জিরো দেয়, অথবা আপনি কারেন্সি আছে অ্যাকাউন্টিং ডেট টাইম এরকম যদি সিলেক্ট করেন তাহলে ওই ফরম্যাটে নিয়ে নিবে। তো আমরা এই দশমিকের পরে জিরো সংখ্যাটা বাড়ানোর কাজটা আগে দেখি। আপনি এখান থেকে যখন জেনারেল বাদে নাম্বারে আসবেন তখন দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন এই ঘন্টার মধ্যে যে স্যাম্পল ওই স্যাম্পলটা আসবে, মানে স্যাম্পল ভ্যালু দেখাবে আপনাকে। প্রিভিউ বলেন যেটা সেই প্রিভিউটা হচ্ছে এই স্যাম্পল। তো দেখেন এখানে লেখা আছে ডেসিমাল প্লেসেস 2, মানে আপনি এখানে সেট করে দেওয়া আছে দশমিকের পরে 2 ডিজিট হবে। আপনি এখানে আপ ডাউন করে 3 4 5 6 1 2 0 যা করে দিবেন সেই কয়টা সংখ্যা দেখাবে। ইউজ 1000 সেপারেটর, আপনি যদি 1000 পরে মানে 3 ডিজিট পর পর কমা চান তাহলে 3 ডিজিট পর পর কমা দিতে চাইলে এই যে কমা আসবে। এবার নিচে দেখেন যে আরো স্পেসিফিক ভাবে প্রত্যেকটা দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে নেগেটিভ নাম্বারগুলি। আপনারা তো অ্যাকাউন্টিং এ জানেন যে নেগেটিভ নাম্বারগুলি যখন সেলের মধ্যে অনেক ভ্যালু লেখা হয় নেগেটিভ সাইনটা দেখেন খুব ছোট, এই যে বোঝা যাচ্ছে মাইনাস, খুব কেয়ারফুলি খেয়াল করলে বোঝা যায়। কিন্তু এখানে একটা ডেটা দেখে যখন হিউজ ডেটা থাকে এবং লেখা ছোট ছোট হয়ে যায়, মানে ছোট না করলে দেখা যায় না, এই জন্য ছোট ছোট হয়ে যায়, তখন ওই মাইনাস চিহ্নটা অনেক সময় চোখে পড়ে না। এক্সেল ক্যালকুলেশনের সময় ক্যালকুলেশন ঠিকই করবে, বাট ভিজুয়ালি আপনাকে মাইনাস ফিগার কোনগুলি সেইগুলি যদি দেখার জন্য একটু আলাদা করে দেই আমরা, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তার মানে ইফ ইউ গিভ দিস এনি কাইন্ড অফ দিস ফরম্যাট, আপনারা কি করেন অনেক সময় এই যেরকম -10 এটাকে ব্র্যাকেটের মধ্যে 10 লিখি, এটা মাইনাস বোঝায়। আপনি যদি এক্সেল এর মধ্যে এটাকে প্রকাশ করতে চান, সো দেখেন এই যে ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দেন, তাহলে এইটা ক্লিক করেন, তাহলে আপনি নেগেটিভ ভ্যালু লিখলে অটোমেটিক ওইটা হয়ে যাবে। অথবা আপনি আরো ফোকাস করার জন্য যদি মনে করেন যে আমি ব্র্যাকেটও চাই লাল কালারও চাই, অথবা আপনি ব্র্যাকেট চাই না শুধু লাল কালার চাই, লাল কালার হলে বুঝবো আমি ওটা নেগেটিভ ভ্যালু, তাহলে এই যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো মনে করেন যে আমরা একটু ফরম্যাট সেলের মধ্যে আমরা কোথায় ক্লিক করেছি ফার্স্টে এটা আসার জন্য? ফরম্যাট সেলে ক্লিক করেছি, ফরম্যাট সেলে ক্লিক করেছি, মানে এই সেল কয়টা সিলেক্ট করে এই সেলের মধ্যে কার্সর রেখে রাইট ক্লিক করেছি, রাইট ক্লিক নট লেফট, লেফট ক্লিক করলে আবার ডিসিলেক্ট হয়ে যাবে। তো রাইট ক্লিক করলে মেনু আসে, একটা মেনু আসছে, ওই মেনুর মধ্যে প্রায় নিচের দিকে পজিশনে দেখবেন ফরম্যাট সেল আছে, ফরম্যাট সেলে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে, এই উইন্ডোটা আসবে। দেখেন এই উইন্ডোর নাম হচ্ছে ফরম্যাট সেল। এই উইন্ডোটা আসলো, তো এবার আপনি দেখেন এই পাশে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে জেনারেল ছিল, আমি এগুলিকে নাম্বার করব, তো নাম্বার করেছি দশমিকের পরে মনে করেন আমি 4 ডিজিট করে দিব, দশমিকের পরে আমি এখানে ক্লিক করে 4 ডিজিট করে দিলাম, এবং নেগেটিভ নাম্বারগুলিকে আমি ব্র্যাকেট এবং লাল কালারে দেখাবে এইটা করে দিয়ে আমি ওকে করে দিলাম। দেখেন যে এই যে সেল কয়টা দেখেন ওইটা অটোমেটিক হয়ে গেছে। আমি যদি এই সেলগুলির মধ্যে এখন এখানে লিখি যে -17, দেখেন কি হবে এটা, এটা কি আউটপুটে কি আসবে বলেন তো, কেমন দেখাবে এখন এটা দেখাবে কত, ব্র্যাকেটের মধ্যে 17.0000 এবং রেড কালারে, তাই না? দেখেন তাই আসবে।
রেড কালারে 00 আপনি যদি এখানে শুধু 17 লেখেন তাহলে শুধু 17 আসছে বাট ইফ ইউ গিভ নেগেটিভ ভ্যালু it will show the output আর কি তো আপনাকে এইভাবে দেখিয়ে দিবে এবার আসেন আরো ফরম্যাট সেলের আরো কাজ দেখি আচ্ছা কোন সেলগুলিকে ফরম্যাট করছিলাম সেইগুলো তো ভুলে গেছি তাহলে সেইটা কিভাবে আমরা ঠিক রাখবো সেটা ঠিক রাখার ওয়ে হচ্ছে মনে করেন যে এই সেলগুলিকে নিয়ে আমি এইগুলিকে নাম্বার সেল বানাবো তাহলে এই সেলগুলির উপর ক্লিক রেখে আপনি এই যে নেম বক্সে এসে C26 দেখাচ্ছে তো C26 মানে এই সিলেকশন এরিয়ার ফার্স্ট সেল দেখেন এটা C26 শুধু এইটার অ্যাড্রেস দেখাচ্ছে হোয়াইট কালার হয়ে আছে কিন্তু এইটা সহ পুরোটা কিন্তু সিলেকশন তো এইটা গ্রে না হয়ে এটা হোয়াইট থাকার কারণ এটা নেম বক্সে দেখাচ্ছে এবার মনে করেন এই পুরোটার আমি একটা নাম দিব মনে করেন এই পুরোটার একটা নাম দিলাম যে নাম্বার ভ্যালুস মনে করেন নাম্বার ভ্যালু লিখেছি লিখে এন্টার যদি দেই আচ্ছা ওই স্পেস দেওয়া যাবে না মনে করেন যে আন্ডারস্কোর বাইরে লিখতে হবে ওটা নাম্বার লিখি এইবার মনে করেন ডিসিলেক্ট করে দিলাম আমি কোথায় সেই সেল কোথায় হারিয়ে গেছে ঠিক আছে মনে করেন কি কথা কেন মনে করেন আমরা যে নিচে শীট ওপেন করে দেখাচ্ছিলাম যে গত দিনকে বলছিলাম যে একটা এক্সেল ফাইলের মধ্যে প্রত্যেকটা সেলের একটা ইউনিক অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস আর কারো নাই মনে করেন এটা A1 এর মধ্যে এইদিকে কত সেল আছে এদিকে সেল আছে 16000 এর উপরে পরে এই থাকবে দেন আবার যাবে হ্যাঁ ওই যাওয়াটা শেষ পর্যন্ত 16000 সামথিং আর কি 2 টু দি পাওয়ার 14 পর্যন্ত যাবে আর নিচের দিকে লাইন আছে 10 লক্ষের উপরে 10 লক্ষের উপরে মানে 1 মিলিয়ন প্লাস যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 20 ভ্যালুতে আসে তো যাক বইটাই না দেখেন যে এই যে 10 লক্ষ গুণ 16000 তাহলে কতগুলি সেল এখানে কোটি কোটি সেলের মধ্যে A1 বলে এই একটাই আছে আর কেউ A1 নাই তার মানে প্রত্যেকটা সেলের অ্যাড্রেসটা ইউনিক ঠিক আছে কিন্তু এটা আমি আছি কোথায় শীট 2 তে শীট 1 এ কিন্তু আবার A1 আছে যতগুলি শীট নেবেন প্রত্যেক শীটে ওরকম সেম কন্ডিশন মানে এই ইন্ডিভিজুয়াল শীটের মধ্যে আর কেউ ওই নামে থাকবে না কিন্তু নতুন শীটে তো থাকতেই পারে তাহলে শীট 1 আছে শীট 2 আছে হ্যাঁ আপনি পাশে এই প্লাসে ক্লিক করলে শীট 3 আসবে পাশে ক্লিক করলে শীট 4 আসবে মানে যতগুলি শীট লাগে আমি দিতে পারবো 1 2 3 4 করে দিতে পারবো এবং প্রত্যেকটা শীটে এখানে 3 আছে এখানে ক্লিক করে এটাকে রিনেমও করে দিতে পারবো যে এই শীটটা কি পারপাসে তৈরি করেছি এখানে কি ডেটা রাখছি সেটাই শীটের নামের মধ্যে লিখে দিতে পারবো শীট 1 কে রিনেম করে আর ফাইলের নেম ছিল বুক 1 এটা তো মেইন ফাইল এটা ফাইলের নেম হচ্ছে বুক 1 এটাকেও আপনি যখন সেভ করবেন এইটাকে ওই ফাইল নাম দিয়ে সেভ করবেন যে এই পারপাসে এই টোটাল ফাইলটা বুঝছেন আচ্ছা তাহলে এবার মনে করেন যে আমরা শীট 3 তে আছি আমি কিছু সেলকে নাম্বার দিয়ে নাম্বার মনে একটা নাম দিয়ে নাম্বার হচ্ছে একটা নাম দিয়েছি সেই নামটা সেভ করেছিলাম শীট 1 এর কয়েকটা সেল সেই সেল কোথায় আমি হারিয়ে গেছি আমার মনেও নাই তাহলে এখন আমি কি করব এই দেখেন আপনি নেম বক্সে ক্লিক করলে নেম বক্সে ক্লিক করলে দেখেন যে নাম্বার বলে একটা সেভ করেছিলাম যে নাম্বার চলে আসছে এই নাম্বারে ক্লিক করলে আপনাকে দেখেন ধরেন আরো সেভ করলাম তাহলে ওগুলো সব সিরিয়ালে আসবে সব এখানে আবার নিয়ে আমি কাজ করতে পারবো এখানে চেঞ্জ করতে পারবো বা আচ্ছা দেখেন এই যে নাম্বার দিয়েছি না দেখেন শীট 1 এ এই কোডা সেলকে সিলেক্ট করে দেখিয়ে দিয়েছে এবার আমি মনে করেন যে শীট 2 থেকে আমি আরেকটা আমি ডেটা এই অংশটুকুকে আমি এখানে নাম দিলাম হচ্ছে মনে করেন 4টা এ এন্টার দিতে হবে এবার মনে করেন আমি আবার শীট 1 এ আসলাম এবার দেখেন আমি এখানে বলছি দেখেন যে এখানে এ একটা নাম্বার আছে এতে ক্লিক করলে দেখেন শীট 2 এর ওই কয়টা সেল দেখাচ্ছে তার মানে আমি যতগুলি অংশকে আলাদা আলাদা এভাবে সেভ করতে চাই ওই সেল রেঞ্জকে সেভ করে দিতে পারবো সেল রেঞ্জ সেভ এটাকে সেল রেঞ্জ বলা হয় ঠিক আছে সেল রেঞ্জকে আমি কেন সেভ করব কারণ এই সেলগুলির মধ্যে কি টাইপের রুল অ্যাপ্লাই করা হয়েছে সেটা যাতে পরবর্তীতে আমার মনে থাকে মানে কি টাইপের রুল অ্যাপ্লাই করেছি সেই দিয়ে যদি নামটা সেভ করি তাহলে আমাদের জন্য পরবর্তীতে বুঝতে সুবিধা হবে র্যান্ডমলি এ বি সি দিয়ে সেভ করলে সেভ হবে বাট পরে আপনার মনে থাকবে না এ মানে যেন কি ছিল কিন্তু আমি যদি ওইখানে নাম্বার দেখি তাহলে বুঝবো যে ওই সেলগুলিকে নাম্বার ফরম্যাটিং করা এটাকে যদি ডেট বলে সেভ করতাম তাহলে আমি বুঝতাম যে এই সেলগুলিকে আমি ডেট হিসেবে সেভ করেছি দেখেন যে এই সেলগুলিকে আপনি ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে এটাকে ডেট করে দেন মনে করেন যে ডেট করে দেন
আপনি এখানে লিখলেন মনে করেন 100, তো দেখেন যে একটা তারিখ হয়ে গেল। কেন হয়ে গেল? 1900 সালের একটা তারিখ হয়ে গেছে। লিখলাম 100, 1900 সালের একটা তারিখ হয়ে গেছে। কেন হয়েছে শোনেন, কম্পিউটারের হিসাবে 1/1900 সাল ইজ ইকুয়াল টু নাম্বার ভ্যালু 1। ঠিক আছে, তাহলে আপনি যদি লেখেন নাম্বার ভ্যালু 30, তাহলে ডেট ভ্যালু কি আসে বলেন তো? 1 2 9 এরকম। সহজ কথা, 30শে জানুয়ারি। এটা কি পহেলা জানুয়ারি, মানে বছরের প্রথম দিন। তাহলে 30 যদি নিই, তাহলে 30শে জানুয়ারি 1900 সাল আসে। তাহলে দেখেন একটা সেলের মধ্যে আমি যদি এই যে 30 লিখে এন্টার দেই, তাহলে দেখেন 1/30/1900 আসছে। কম্পিউটারের হিসাবে প্রথমটা কিন্তু অলওয়েজ বাই ডিফল্ট মান্থ দেখায়। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু কম্পিউটারে যখন দেখায়, দেখেন এই যে নিচেও যে এখানে ডেট থাকে, বাই ডিফল্ট হচ্ছে প্রথমে মান্থ। দেখেন আমার কম্পিউটার ডেটও প্রথমে ভ্যালু হচ্ছে 11 16 22 24। তাহলে কম্পিউটারের হিসাবে প্রথমটা হচ্ছে বাই ডিফল্ট মান্থ। ঠিক আছে, চাইলে কাস্টমাইজ করা যায়, যাই না স্যার বাইরে যে সিস্টেমগুলো মানে ক্যালেন্ডার বা হচ্ছে ওদের ডেট, ওরা হচ্ছে ফার্স্টে মান্থ থাকে, দেন হচ্ছে ডে, দেন সেটাই এই কম্পিউটারের যে টেকনোলজি, এটা তো বাংলাদেশের কথা চিন্তা করে তৈরি করা, এটা ইন্টারন্যাশনালি চিন্তা করে তৈরি করা। দ্যাটস ওয়াই ওই প্রথমে মাস রাখা হয়। তাহলে আপনি দেখেন 1/30/1900 সাল আসছে। এখন যদি আপনাকে বলি যে 1000 যদি একটা সংখ্যা লিখি, এইটাকে ডেটে কনভার্ট করি, তাহলে কোন ডেট আসে? 1000 কেন ভাই 365 হলেই তো 1901 হয়ে গেল। 365 পর্যন্ত যদি লিখি, দেখেন এই যে 365 লিখি, তাহলে 1 বছর। 1900 সালে লাস্ট দিন চলে আসলো। এটা লিপ ইয়ার ছিল, এজন্য 31শে ডিসেম্বর হয় নাই। তাহলে 366 লিখতে হবে। বললা স্যার এগুলো কি দিবেন এক্সামে স্যার? না না, এটা আপনাদের বোঝানোর জন্য। 1000 দিন তো 1000 দিন লিখে তো আসে। 1000 দিলে কি আসবে আপনাদের বলি? 1903 সালে আসবে, মানে 1000তম দিন। 366 পর্যন্ত গেছে, দেখেন 365 লিখছি, 30শে ডিসেম্বর আসছে। 365 তে তো 1 বছর হয়ে যাওয়ার কথা, তাহলে 31শে ডিসেম্বর হওয়ার কথা। 31শে ডিসেম্বর কেন হয়নি? কারণ এইটা সালটা লিপ ইয়ার ছিল, ফেব্রুয়ারি মাস গেছে 29 তারিখে। সো এটা 30শে ডিসেম্বর দেয়, তখন আমি 366 লিখেছি, তখন আসছে এইটা। দেখেন এই সেলগুলিকে, এই দেখেন এই সেলগুলিকে আপনি যদি সিলেক্ট করে আবার এখান থেকে জেনারেল থেকে নাম্বার করে দেন, তাহলে দেখেন এই যে অ্যাকচুয়াল ভ্যালু চলে আসলো। প্রথমটা লিখলাম 100, পরেরটা 30, তারপর 365, 366। এরপরটা যদি আমি বলতেছেন যে এখানে 1000 লিখবো, 1000 মানে হচ্ছে এখন তো 1000 দেখাচ্ছে, কিন্তু এইটাকে যখন আপনি নাম্বার ফরম্যাটে নিয়ে আসবেন, ডেট ফরম্যাটে নিয়ে আসবেন, তখন এটা হয়ে যাচ্ছে তাহলে আমার মাথা কামড়ে দিল না। 1926 সেলটা হিজি। রাজীব তো ঠিক আছে, ঠিক আছে। চাকরি হবে। these are called the formatting. এখন see more মানে formatting. মাথা নষ্ট করার দরকার নেই। Please more formattings are there. আমি আপনাদেরকে তাহলে ফরম্যাটিং এর বিষয়টা তো বুঝলেন। এইটাকে আরেকটু ক্লিয়ার করে দেখাই যে এখানে কি কি আছে ভাই। দেখেন নাম্বার যদি নেন, তাহলে নাম্বারের মধ্যে কি কি কাস্টমাইজ করতে পারেন আপনারা সেটা দেখছেন, তাই না? নাম্বারের মধ্যে কাস্টমাইজ করতে পারেন কি কি? এক পারেন হচ্ছে দশমিকের সংখ্যা কম বেশি করতে, দশমিকের পরের সংখ্যা। দুই পারেন হচ্ছে 1000 পরে সেপারেটর চাইলে দিতে, না চাইলে দিবে না, মানে আপনি বড় ডিজিট লিখলেন 3 ডিজিট পর পর সেপারেশন আসবে, লক্ষ কোটির হিসাবে না, মিলিয়নের হিসাবে। ঠিক আছে? আর পারেন আপনি নেগেটিভ নাম্বারকে কিভাবে প্রেজেন্ট করবেন তার 4টা ওয়ে দেওয়া আছে। এক মাইনাস সাইন দিয়ে প্রেজেন্ট করতে পারেন, সেকেন্ড হচ্ছে লাল দিয়ে প্রেজেন্ট করতে পারেন, থার্ড হচ্ছে ব্ল্যাক কালারই থাকবে বাট ব্র্যাকেট দিয়ে প্রেজেন্ট করতে পারেন, আর ফোর্থ হচ্ছে ব্র্যাকেটও হবে রেড কালারও হবে। 4 ভাবে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে? এবার দেখেন যে কারেন্সি যখন আপনি দিবেন, কারেন্সি যখন আপনি কোন সেলকে করে দিবেন, তখন আপনি একটা সেলের মধ্যে যদি 10 লিখেন, ওইটা হয়ে যাবে $10.00 অটোমেটিক। কারণ কারেন্সিতে আমরা কি দশমিকের পরে পয়সা আছে, সব দেশে কারেন্সিতে পয়সা 2 ডিজিটেই সাধারণভাবে দেখানো হয়। বাট আপনি যদি আরো মোর সিগনিফিক্যান্ট রেজাল্ট চান, আপনারা এই ডিজিট বাড়াতে পারবেন। ওই সেম ভাবে দেখেন যে কারেন্সিতে আমরা আসছি, ডেসিমাল প্লেস কত চাচ্ছেন, বাই ডিফল্ট 2 দেওয়া আছে, কম বেশি করতে পারবেন। কারেন্সি সিম্বল ডলার আছে, আপনি চাইলে টাকা, ইয়েন, এটসেট্রা যা করতে চান এইখানে সেই সিম্বলগুলি পেয়ে যাবেন। ঠিক আছে?
টাকা সিম্বলটা বাই ডিফল্ট থাকে না, টাকা সিম্বলটা একবার অ্যাড করে নিলে তখন আবার ওটা আপনি নেক্সট টাইম ইউজ করতে পারবেন, টাকার যে সিম্বলটা আসে। এছাড়া নেগেটিভ ভ্যালুকে যেভাবে প্রেজেন্ট করেছেন কারেন্সির ক্ষেত্রেও নেগেটিভ পজিটিভ দেখানো লাগতে পারে, তো সেই ক্ষেত্রে মানে লস হলে এটা নেগেটিভে যায়, সেই সেন্সে নেগেটিভ। এরপর আসেন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে খুব বেশি কিছু দেখার নাই। ডেটের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, অনেক রকম ভাবে ডেট ফরম্যাটিং করতে পারেন। দেখেন ফার্স্টে মাস, দিন, 14 দেখে বুঝতেছেন যে এটা মাস না, তারপর বছর আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, ওয়েডনেসডে মাস 14 2012 এই ফরম্যাটেও লিখতে পারেন, ঠিক আছে। চাইলে 2012 3/14 3/14 3/14 এইভাবে বিভিন্ন ফরম্যাট আছে। সো এখানে নিচে স্ক্রল করলে আরো বেশ কিছু ফরম্যাট দেখা যাচ্ছে, আপনারা ওই সেলের মধ্যে যেই ফরম্যাটে ডেট দেখাতে চান, ইভেন কিছু সেলে ডেট এন্ড টাইম সহ আছে। না এইগুলি ব্যাড সাউন্ড ক্লাসের মধ্যে প্লিজ করবেন না, ঠিক আছে, করবেন না। আপনারা বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, আনলেস টু সাইলেন্ট থাকবেন প্লিজ, ঠিক আছে। তো দেখেন যে দিস আর ইন্টারেস্টিং, আপনারা কতভাবে এক্সপ্রেস করতে পারেন, মানে এক্সেলের মধ্যে শুধু ডেটাকে নিয়ে কাজ করা তাই না, ওইটাকে সুবিধাজনক ফরম্যাটেও দেওয়াটাও একটা ভালো কাজ, মানে একটা এক্সপার্টাইজ ওয়ার্ক যে আপনি প্রপার ফরম্যাটে দিয়েছেন। এরপরে আপনারা স্টাইল করা ফরম্যাট দেখবেন যে আপনার টেবিলগুলিকে, টেবিল যে করবো শুধু এরকম বক্স বক্স থাকবে, তাহলে বিভিন্ন স্টাইল করে দিব যাতে সুন্দর দেখা যায়, খুব মানে রিপ্রেজেন্টেশনটা ভালো হয়। এরপরে এই টেবিলের ডেটাকে নিয়ে আমরা চার্ট করব, গ্রাফ করব, সেই গ্রাফগুলি আবার অটোমেটিক টেবিলের সাথে কানেক্ট থাকবে। এরপরে আমরা দেখবেন যে নাম্বারসগুলি তো আপনারা ম্যানুয়ালি যোগ করছেন, বড় টেবিল ওটাকে আমি সামারি করে রিপোর্ট চাই, ওয়ান ক্লিকে রিপোর্ট হয়ে যাচ্ছে। যে রিপোর্টটা আপনাদেরকে শুরুতে ম্যানুয়ালি করা শেখাবো, সেই রিপোর্টগুলি পরবর্তীতে আপনারা দেখবেন যে খুব শর্টকাটে করা যায়, কিন্তু ওই শর্টকাটে যেটা আসছে ওটা ঠিক আসছে কিনা সেটা তো আপনাকে ক্রস চেক করতে হবে। আপনি একটা ফিনান্সিয়াল রিপোর্ট করলেন অথবা কোনো একটা ভ্যালু নিয়ে আপনি একটা স্টক রিপোর্ট করলেন, আপনি কাজ করেছেন কিন্তু অটোমেটিক কাজটা করেছেন, অটোমেটিক কাজ করার পরে রেজাল্টটা ঠিক আসছে কিনা ফর দা ফার্স্ট টাইম আপনাকে তো চেক করে নিতে হবে যে ঠিক কাজ করছে কিনা, কারণ এখানে তো ক্যালকুলেশনের কাজ, ফাংশনের কাজ, ফর্মুলার কাজ, এইগুলি ঠিক মতো কাজ করছে কিনা ফার্স্ট টাইম হলেও অ্যাট লিস্ট চেক করতে হবে, দেন আপনি এটাকে সাবমিট করতে পারেন যে নাও ইট ইজ ওকে। তো ওই যে একবার যে চেক করবেন যে ঠিক মতো কাজ করছে কিনা, তার জন্য তো আপনাকে ম্যানুয়াল ওইটা জানতে হবে যে 3 যোগ 3 যোগ করলে যে 6 হয়, হ্যাঁ, এই যোগ মানে যে দুইটা সংখ্যাকে অ্যাড করা, এটা তো আপনাকে জানতে হবে। and 3 plus 3 আপনি 6 না এসে আসছে 0, ও আপনি মনে করলেন 3 plus 3 এ তো 3 থেকে 3 বাদ দিছে, প্লাস মানে আপনি মাইনাস মনে করলেন, এরকম তো হলে হবে না। তার মানে আপনাকে কনসেপ্টটা তো বুঝতে হবে, দেন আপনি অটোমেটিক ওটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ম্যানুয়ালিও কাজ করি, তো সবকিছু মিলেই হবে। দেখেন তাহলে এখানে আমরা ডেটের অনেকগুলি ফরম্যাট দেখাচ্ছিলাম, যেটা যখন আপনি উপর থেকে শর্ট ফর্মে কাস্টমাইজ করবেন দেখবেন যে একটা আছে শর্ট ডেট, একটা আছে লং ডেট। শর্ট ডেট মানে হচ্ছে যে এরকম ভাবে দেখে তিন, যে এরকম শর্ট ডেট, আর লং ডেট হচ্ছে মনে করেন যে স্যাটারডে 1 জানুয়ারি 2024 এরকম পুরাটা লিখলো, পাশে টাইমও লিখে দিল যে এখন 11টা বেজে 10 মিনিট। তাহলে এটা হচ্ছে লং ফরম্যাটের ডেট, যেটা আপনি এইখানে গেলেই দেখতে পাবেন। দেখেন যে এখানে আবার একটু করেও দেখাচ্ছে, যখন 100 কে যখন আমরা নিব, এইটাকে 100 একটা সংখ্যাকে নিয়ে যখন আপনি রুলসটা দেখবেন, দেখেন জেনারেল লো স্পেসিফিক 100 যখন নিছি নাম্বারে 100.00, কারেন্সিতে ডলার 100.00, সব প্রিভিউ আকারে চলে আসবে এখানে। অ্যাকাউন্টিং এ যদি নেন ওই কারেন্সির অ্যাকাউন্টিং মোটামুটি কাছাকাছি জিনিসই। শর্ট ডেটে নিলে দেখেন যে কেন আসছে 4/9/1900 বুঝে গেছেন, কারণ 100তম দিন আমার ক্যালেন্ডারের, এক্সেল ক্যালেন্ডারের প্রথম দিনটা হচ্ছে 1/1/1900, এবার লাস্টের দিন হচ্ছে আপনার চলে যাবে আর কি 3000 সাল পার হয়ে। তো লং ডেটে দেখেন এই যে মন্ডে এপ্রিল 9, 1900 সাল দেখাচ্ছে। টাইম যখন নেবেন তখন 100 মানে কিছু বুঝছে না, সে 12টা AM লিখে দিচ্ছে আর কি। সো টাইম ভ্যালুতে টাইম নিয়ে কাজ করা যায়, আপনি দুইটা টাইমকে যোগ বিয়োগ করা যায়। আপনি মনে করেন যে আপনার আজকে বয়স কত, এটা ক্যালকুলেটর আপনাকে এক্সেলে বের করতে বলা হলো, তাহলে আপনি আপনার বার্থ ডেট লিখবেন, কারেন্ট ডেট লিখবেন, এবার দুইটাকে মাইনাস করবেন, তাহলে ডেটকে মাইনাস করে কিভাবে, তার জন্য ফাংশন আছে, ওইগুলিকে জাস্ট লিখে দিলে এই সব ক্যালকুলেশন হয়ে যায়। এবং
এক্সেল তো অটোমেটিক। আপনি এবার মনে করেন যে এই একই কাজ আমি মনে করেন যে আমি 1000 লোকের বয়স বের করব, তাহলে তাদের বার্থ ডেট আমার কাছে জানা আছে, কারেন্ট ডেট আজকে তো সবার জন্য সেম, তাহলে 1000 জনের বার্থ ডেট আমার জানা আছে, কারেন্ট ডেটটা বসায় দিয়ে কারেন্ট ডেট থেকে ওই 1000 জনেরটা আমি এক বাদ দিব না, আমি প্রথম জনেরটা শুধু বাদ দিব, তারপরে ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিলেই সবারটা চলে আসবে। তার মানে এক্সেল কাজ করে কি অটোমেশন ওয়েতে কাজ করে। অটোমেশন ওয়েতে কাজ করা মানে হচ্ছে আমরা একটা রেজাল্ট মানে সিমিলার কাজের জন্য 1000টা কাজ কিন্তু একই রকম, যে আজকের ডেট থেকে ওই পিপলের বাদ ডেটটা বাদ দেওয়া, তাহলে এই একজনের পার্সন ওয়ানেরটা বাদ দিব, তারপরে ফর্মুলা ড্র্যাগ করে আমি সবারটাকে ই করে দিতে পারবো, অ্যাপ্লাই করে দিতে পারবো, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দিব। আচ্ছা, এরপর দেখেন টাইমের পর পার্সেন্টেজে যখন আমরা আসবো, পার্সেন্টেজের কনসেপ্টটা গতদিনকে বলেছিলাম, মনে আছে? 1 ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু 100%। 1 ইকুয়াল টু 100%, তাহলে 50% ইকুয়াল টু কত? নাম্বারে পার্সেন্ট বাদ দিয়ে 0.5 হাফ। 1 ইকুয়াল টু যদি 100% হয় তাহলে 50% মানে হাফ না, 0.5। মানে গতদিনকে এখানে কেউ দেখিয়েছিলাম, আমার মনে আছে, আপনাদের কেন মনে থাকে না, যে তাহলে দেখেন যে 100 নাম্বার, তাহলে এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি কত পার্সেন্ট হবে? 100 এর পরে আরো দুইটা 0%। ভাই 100 একটা সংখ্যা, যখন পার্সেন্টেজে আনবেন তখন 100 দিয়ে গুণ করবেন, পার্সেন্টেজে যখন আনবেন পার্সেন্টেজ বানাবেন তখন 100 দিয়ে গুণ করবেন, আর যখন পার্সেন্টেজ বাদ দিবেন তখন 100 দিয়ে ভাগ দিবেন। তাহলে 100 একটা সংখ্যা, পার্সেন্টেজ নাই, আপনি বলছি 100 একটা সংখ্যা, একে পার্সেন্টেজে কনভার্ট করেন, তাহলে এটা পার্সেন্টেজে কনভার্ট করে দেখেন 100 এর পরে আরো দুইটা 0, দেন 0.00%, মানে 100 ইকুয়াল টু 10000%। 100 ইকুয়াল টু 10000%, 10000% ইকুয়াল টু 10000 ভাগ 100, তাহলে থাকে 100। ফ্র্যাকশনের ক্ষেত্রে ফ্র্যাকশন আপনাদের লাগবে না, এগুলি যেগুলি মাথায় থাকে এগুলি দেখেন, আর বিচার কি আছে সায়েন্টিফিক টেক্সট এগুলো লাগবে না আপনার। তাহলে মেইনলি আপনাদের কোনটা লাগবে বলি, নাম্বারটা বুঝবেন, কারেন্সিটা বুঝবেন, ডেটটা বুঝবেন, টাইমটা বুঝবেন, পার্সেন্টেজটা বুঝবেন, পাঁচটা। নাম্বার, কারেন্সি, ডেট, শর্ট আর লং ডেট একসাথে, একটা বুঝলে আরেকটা একই। তাহলে ডেট 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে টাইম, 5 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ। এই 5 রকম ফরম্যাটিং আপনাদের বেসিক্যালি করার প্রয়োজন হবে, বাকি ফরম্যাটিং গুলি আমাদের হেডেকের দরকার নাই, বাট আপনি যদি ডেপথে বুঝতে চান বাকি ফরম্যাট গুলি নিয়েও কাজ করতে পারেন, এবং মোর নাম্বার ফরম্যাটস যদি ক্লিক করেন আরো অনেক রকম ফরম্যাট আসবে, বাট আমরা আপাতত এই 5টাতেই ফোকাস রাখি, আমাদের কাজ চলে যাবে। স্যার টাকার সিম্বলটা কিভাবে অ্যাড করে? এই যে 100, তো আপনি এটাকে কারেন্সি করে দিলেই ডলার চলে আসলো। ও টাকার সিম্বলটা অ্যাড করতে গেলে ওই যে টাকার সিম্বলটা আগে গুগলে সার্চ করে নেবেন, ওখান থেকে ওটা নামায় নিয়ে ওইখান থেকে অ্যাড করে দিবেন একবার, ঠিক আছে? কিভাবে কপি করে নাকি কপি করে ওই যে এটা অ্যাড করে দিলে তারপর থেকে হয়ে যাবে। আর অনেক সময় থাকে জানি আমাকে আছে কিনা দেখি, আচ্ছা নাই, ওই বাই ডিফল্ট তো থাকে না, ওইটা যে বললাম যে আপনি টাকা সিম্বল ফর এক্সেল যদি না পান ওইটা আমি আপনি দিয়ে দিব, অসুবিধা নেই সিম্বলটা, ঠিক আছে? টাকা নামটা রেখেই নেই, বুঝছেন? হ্যাঁ, বাইরে সো ওইটা লাগলে সিম্বলটা দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা লাগলে দেওয়া যাবে। আচ্ছা আমরা ক্লাস কোডে আসি আবার। ক্লাস কোড থেকে ছিলাম আমরা কাউন্টে, তাহলে কিছু নাম্বারকে আমরা লিখেছিলাম ফার্স্টে, সেই নাম্বারগুলি কোথায়? শীট 1 এর মধ্যে, শীট 1 এর মধ্যে এই যে নাম্বারগুলি লিখেছিলাম, আপনাদের বলেছিলাম যে এই নাম্বারগুলি 5টা বেসিক ফাংশন, 5টা বেসিক ফাংশনকে আমি একটু আবার নোট ডাউন করি এখানে। বেসিক ফাংশনসগুলি হচ্ছে সাম, যোগ বের করে দিবে, এভারেজ, পুরো এভারেজ লিখবেন আর কি, এভারেজ বের করে দিবে,
তারপরে হচ্ছে কাউন্ট, আপনাকে নাম্বার অফ ভ্যালুস কতগুলি কাউন্ট করবে। এখন ধরেন এখানে একটা ভ্যালু আছে মনে করেন টেক্সট ভ্যালু, এটাকে নিয়েও আমরা দেখব। আচ্ছা, এছাড়া আছে হচ্ছে ম্যাক্স, ম্যাক্সিমাম বের করে দেবে এবং মিন। দিস আর দা বেসিক ফাংশনস। এইগুলি ওই সামেশন যে এটার মধ্যে থেকেও ক্লিক করা যায়। ইভেন আপনি কোনো কিছু সিলেক্ট করলে, আপনি মনে করেন এই নাম্বারগুলিকে সিলেক্ট করলেন, সিলেক্ট করলে এই দেখেন নিচে এভারেজ দেখায় দিচ্ছে অটোমেটিক, আপনাকে কাজ করা লাগছে না, অটোমেটিক আপনি যেই অংশ সিলেক্ট করবেন, মনে করেন একটা বড় টেবিল সিলেক্ট করেছেন কয়েক লক্ষ সেল নিয়ে, আপনাকে এভারেজ বের করতে হবে না, এখানে সব সময় এভারেজ দেখাবে, কাউন্ট দেখাবে, সাম দেখাবে, এই তিনটা অলওয়েজ দেখায় দিবে। কিন্তু এই দেখানোটা তো আপনার কাজ হবে না, আপনাকে কি করতে হবে, আপনাকে স্পেসিফিক ভাবে ওই ইয়েলো সেলের মধ্যে সাম বের করতে হবে, বা ওইটার মধ্যে কাউন্ট বের করতে হবে, বা ম্যাক্স, মিন, এভারেজ, পাঁচটা যে কোনোটা বের করতে হবে। তো আমরা কি বলছিলাম যে একটা সিরিজ অফ ভ্যালুস দেওয়া আছে, আইদার কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ, যেদিকেই থাকুক। যদি ঠিক তার পরের ঘরটা একটা রেজাল্ট চান, মানে এই সেলগুলি আছে ঠিক নিচেই যদি রেজাল্ট চান, অথবা পরপর কয়েকটা সেল আছে ঠিক তার পরের সেলেই রেজাল্ট চান, তাহলে আপনারা ওই সামেশন বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো ডিসটেন্স সেলে, আলাদা কোনো সেলে অথবা অন্য শীটে রেজাল্ট চাই, আমরা চাইলে এই রেজাল্টটা অন্য শীটেও চাইতে পারি। মনে করেন শীট 1 এর ডেটা দেওয়া আছে, আপনাকে বললাম শীট 3 এর G4 এ আপনি রেজাল্ট দেখান, তাহলে আপনাকে কি করতে হবে, শীট 3 G4 সেলটায় যেতে হবে, যে ওইখানে ফর্মুলা লিখতে হবে। কিন্তু ডাটা কোথায়, ডেটা আছে শীট 1 এ, ডেটা আমি কপি নিতে পারবো না, ডেটার জায়গায় থাকবে, জাস্ট রেজাল্টটা ওখানে দিব, সেটাও পরে দেখিয়ে দিব, আজকে না আসলেও হতে পারে। এই টেকনিক্যাল ক্লাস এগুলি একটু টাইমলি না করলে যে এখন আপনি কিছু বুঝবেন না। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা লেখার ওয়েটা হচ্ছে ইকুয়াল টু, তারপরে লিখবেন সাম, সাম যেহেতু বের করতে চাই, ছোট হাতে লিখলে কোনো অসুবিধা নাই, অটোমেটিক এটা বড় হাতে করে নিবে। আপনারা যেটা করবেন যে পুরোপুরি লিখবেন না, ফাংশনের বানানটা সাম তো ছোট, মনে করেন সাবস্টিটিউট, সাম প্রোডাক্ট, অথবা আদার টাইপের সাম ইফস, সাম এভারেজ, এই টাইপের বড়, এত বড় লিখবো কেন কষ্ট করে। আমি এস কিউ লিখলাম, এস কিউ লিখলে এস কিউ দিয়ে শুরু, এইরকম সবগুলি আসছে। এইখান থেকে আমি আমার দরকার সাম, তাহলে সামের উপরে আমি ক্লিক করে দিব, সামের উপরে ডাবল ক্লিক করে যদি দেই, তাহলে দেখেন যে এই সাম লেখাটা চলে আসছে এবং একটা ব্র্যাকেট ওপেন হচ্ছে। তাহলে আমাদের এক্সেল ফাংশন লেখার সময় ওয়েবসাইটের মধ্যে ছবি আকারে খুব সুন্দর দেখতে পাবেন। আমি ওয়েবসাইটটা খুঁজে একটা ভালো ওয়েবসাইটের রেফারেন্স আপনাদের দিয়ে দিচ্ছি। ওই ওয়েবসাইট থেকে আপনারা স্ক্রল করে গেলে যারা যে লেগে আসতেছেন বা ই করছেন না, প্র্যাকটিসের অভাব হচ্ছে, তারা ওই ওয়েবসাইট থেকে বাসায় প্র্যাকটিস হোক বা যে কোনো জায়গায় বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ইভেন আপনারা মোবাইলের মধ্যেও মাইক্রোসফট এক্সেল অ্যাপ আছে, মাইক্রোসফট এক্সেল অ্যাপটা নামাতে হবে, ওই WPS অফিসের এক্সেল এইসব দিয়ে হবে না। এক্সেল অ্যাপটা যদি নামায় নেন তাহলে আপনি মোবাইলে বসে বসে সব কাজ করতে পারবেন। সো দেখেন কম্পালসরি ওয়ার্ড ইকুয়াল টু এটা দিতেই হবে, তারপরে আপনি ফাংশন নেম প্রয়োজন অনুযায়ী লিখলেন, আপনার যে কাজ সেই কাজে লিখলেন। আপনি সাম লিখতে পারেন, সাম হচ্ছে একটা ফাংশন, সাম দেন এভারেজ, রাইট, দিস আর দ্য ফাংশনস। এরপর একটা ব্র্যাকেট ওপেন করা এবং কাজের শেষে ব্র্যাকেট ক্লোজ করা। এই ব্র্যাকেট ক্লোজ করা, এটা হচ্ছে কমন ফরম্যাট ফাংশন লেখার। এর মাঝখানে কি লিখবেন সেটা আপনাকে যখনই আপনি সাম লিখে এই ব্র্যাকেটটা ওপেন করবেন তখনই আপনাকে বলে দিচ্ছে যে ভিতরে কি নাম্বার 1 দেখেন হাইলাইট হয়ে আছে, বোল্ড হয়ে আছে, নাম্বার 1 কমা নাম্বার 2 কমা ডট 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 ডট। আপনার কাছে মানে বলছে যে যেই নাম্বারগুলি যোগ করতে চান সেই নাম্বারগুলি এই ব্র্যাকেটের মধ্যে দেন। এখন আমার কেন নাম্বার 1 কমা নাম্বার 2 লেখা, মনে করেন যে আমি এই নাম্বারটা যোগ করব, এই নাম্বারটা যোগ করব, আর এই তিনটা নাম্বার যোগ করব, তাহলে কি করবেন, এইটা সিলেক্ট করবেন, তারপরে কমা দিবেন, এটা সিলেক্ট করবেন, তারপরে কমা দিবেন, তারপরে এটা সিলেক্ট করবেন। এই জন্য এই ফরম্যাটে দেওয়া আছে। বাট আপনি যদি পুরো সিরিজের সবগুলো নাম্বার যোগ করতে চান তাহলে সেল রেঞ্জটাকে দিয়ে দিতে হবে,
দ্যাট মিন্স আপনারা সেল রেঞ্জটাকে তাহলে বোঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে প্রত্যেকটা ফাংশন লেখার কমন সিনট্যাক্স। ইকুয়াল টু দিতেই হবে, তারপরে যেই কাজ সেই কাজের ফাংশন নামটা লিখতে হবে, ব্র্যাকেট ওপেন এবং ব্র্যাকেট ক্লোজ হবে, মাঝখানে যা যা আর্গুমেন্ট ওইখানে বলবে এবং যেই সিরিয়ালে বলবে ওখানে দেখিয়ে দেবে। এটা আপনার মুখস্থ করা লাগবে না, ওখানে দেখিয়ে দিবে, সেই সিকোয়েন্সে আপনাকে দিতে হবে, না হলে রেজাল্ট ভুল দিবে। রেজাল্ট একটা দিবে, ভুল দিবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে এররও দিবে। তাহলে আপনারা এইটা হচ্ছে, একে বলা হয় সিনট্যাক্স। ফলো করবেন, মানে এটার ভ্যালু থাকা অবস্থা অথবা না থাকা অবস্থায় এরর আসবে কোথায় মানে সিনট্যাক্স বলা হবে কখন? মানে এটার ভ্যালুটা কি ব্র্যাকেটের ভিতরে ভ্যালুটা কি সিনট্যাক্স কাকে সিনট্যাক্স বলে? বলে? সিনট্যাক্স হচ্ছে ওই যে ওর ভিতরে যে লেখার স্টাইলটা, ওইটাকে সিনট্যাক্স। নাম্বার 1 কমা নাম্বার 2 কমা নাম্বার 3 এখানে লেখা আছে। অন্য কোথাও লেখা থাকবে যে লুকআপ, দেন লুকআপ অ্যারে, লুকআপ টেবিল, মানে ওই ব্র্যাকেট, এই যে ওপেন এবং ক্লোজ ব্র্যাকেটের মধ্যে যা লেখা থাকবে এটাকে সিনট্যাক্স বলে। এর মাঝে এক এক সময় এক এক কথা থাকবে, সাম বলে এক কথা থাকবে, অন্য কিছু ফাংশন ইউজ করলে অন্য কথা থাকবে, যাই থাকুক সেইটাকে সিনট্যাক্স বলা হয়। তাহলে ইউ মাস্ট ফলো দা সিনট্যাক্স, ঠিক আছে? সিনট্যাক্স আপনাকে যেভাবে যেভাবে গাইড করবে আপনি সেইভাবে ভ্যালু দিয়ে যাবেন। আপনার মন মতো ভ্যালু দিলে হবে না, মানে ভ্যালু সেইভাবে দিবেন কি, আপনাকে চাচ্ছে নাম্বার 1, এখন আপনি 23 কেও নাম্বার 1 ধরতে পারেন, আপনি এটাকেও নাম্বার 1 ধরতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা নাম্বার চাচ্ছে, মানে যে কোনো একটা নাম্বার দেন। ইভেন আপনি চাইলে এখানে টাইপ করেও দিতে পারেন, যে মনে করেন যে সাম অফ নাম্বার 1 আমি 12 কমা দিলাম হচ্ছে 23, দিয়ে আপনি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দেন। তাহলে 12 আর 23 যোগ করলে কত হয়? 35। ডিরেক্ট এখানে বের হয়ে যাচ্ছে। সেটাও করতে পারেন, শুধু দুইটা ভ্যালু না, এখানে আপনি কমা দিয়ে আপনি 1 লক্ষ ভ্যালু লিখে দেন, সবাইকে সে যোগ করে দেখাই দিবে। অথবা আপনি করতে পারেন কি এরকম, মানে আমি 12 আর 23 যোগ করব, এজন্য 12 কমা 23 লিখেছি। এই যে এখানে সিনট্যাক্স বলে দিচ্ছে আপনাকে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 1 দিয়ে ফেলছেন, তাহলে দেখেন যে এখানে নাম্বার 2 তে আসলে নাম্বার 2, মানে এই যখনই আপনি একটা নাম্বার দিয়ে কমাটা দিবেন তখনই সে নাম্বার 1 কে পেয়ে গেছে মনে করবে। এই কমাটা কম্পালসারি, কমাটা দিলেই সে পরের নাম্বার চাচ্ছে, নাম্বার 2 চাচ্ছে। নাম্বার 2 দিয়ে পরে দেখেন নাম্বার 3 কখন হাইলাইট হবে, নাম্বার 2 দিয়ে এরপর যখন আমি একটা কমা দিব তখনই নাম্বার 3 চাচ্ছে। একটা নাম্বার 3 দিলাম, দিয়ে যখন আমি কমা দিব তখন নাম্বার 4 চাচ্ছে। এগেইন আমি একটা নাম্বার 4 দিলাম, দিয়ে যখন কমা দিব তখন নাম্বার 5 চাচ্ছে। বুঝতে পেরেছেন? তার মানে এই যে কমা, মাঝখানে কমা, এই কমাগুলিও কম্পালসারি, মানে আপনাকে কষ্ট করে টাইপ করতে হবে কি কি, ইকুয়াল টুটা টাইপ করতে হবে, ফাংশনের নেম পার্শিয়ালি অর ফুল যাই করে টাইপ করতে হবে, ব্র্যাকেট টাইপ করতে হবে। একটাই যদি ব্র্যাকেট ওপেন হয় তাহলে এই ব্র্যাকেটটা কষ্ট করে দেওয়া লাগে না, অটোমেটিক নিয়ে নেয় সে। বাট ধরেন মাঝখানে আরো ব্র্যাকেট ওপেন করছে, তাহলে আপনাকে এই ব্র্যাকেটটা কোথায় ক্লোজ করতে হবে সেটা তো আপনাকে বলে দিতে হবে, তাই না? একটা ইকুয়েশনের মধ্যে এই যে 3 বার ব্র্যাকেট ওপেন করছি, মনে করেন একটা ব্র্যাকেট ওপেন করছি, তারপর কিছু লিখছি, আরেকটা ব্র্যাকেট ওপেন করছি, কিছু লিখছি, আরেকটা ওপেন করেছি, তাহলে এইবার কোন ব্র্যাকেটটা, তিনটাই যদি লাস্টে ক্লোজ হয় তাহলে আমাকে অ্যাট লিস্ট দুইটা ব্র্যাকেট ক্লোজ করে বলে দিতে হবে, লাস্টেরটা সে একাই দিয়ে দিবে। বাট যদি এরকম হয় যে এটার পর আবার কিছু লেখা আছে, এটার পর আবার কিছু লেখা আছে, তাহলে তো সেইগুলি আপনি লিখে দিবেন। আপনি ফর্মুলা আগে আপনি ক্যালকুলেট করবেন, আপনি প্ল্যান করবেন যে এইভাবে ফর্মুলাটা লিখতে হবে, একটা সূত্র আপনি লিখবেন, সেটা তো হঠাৎ করে লিখে ফেলবেন না, আপনি মাথায় মুখস্থ থাকবে বা চিন্তা থাকবে, সেখান থেকে লিখবেন। বাট কোন ওয়েতে কোন ভ্যালুকে আগে দিবেন, কাকে পরে দিবেন, সেটা ওই সিনট্যাক্স গাইড করবে। সিনট্যাক্স আপনাকে মুখস্থ করতে হবে না, সে আপনাকে গাইড করে দিবে কিভাবে করবেন। আচ্ছা, এবার আসেন যে মনে করেন যে এখানে স্পেসিফিক আমি বলছিলাম যে ইকুয়াল টু সাম লিখে স্পেসিফিক সেল দিলেন, এই যে 23 C2, C4, C6, C8, আপনি এই চারটা সেল যোগ করুন। যদি আমি সেল লিখে দিই তাহলে এই যে আপনি আপনার মনে হতে পারে যে এখানে কেন নাম্বার 1 নাম্বার 2 লেখা কেন, তাহলে আমি যদি মাঝখান থেকে আপনাকে বলে দেওয়া হয় যে একটা ডেটা টেবিল দিয়েছি, এখান থেকে এই সেলগুলিকে যোগ করে দেখান, অথবা হাইলাইট করে দেওয়া হয়েছে একটা পিকচার দিয়ে, তার মধ্যে একটু গ্রে কালার করে দেওয়া হয়েছে ওই সেলগুলি, তাহলে আপনি কি বোঝার চেষ্টা করবেন এটা হলো C2 নিলেন, তারপর এটা হচ্ছে C4, ওখানে এটা C4 না হয় এখানে একটা ভ্যালু হলো, তাহলে লিখতেন E4, তাই না? এভাবে লিখতেন।
আচ্ছা তাহলে এইবার আপনারা বলেন যে একটা সেল রেঞ্জ যখন করেন সেল রেঞ্জের মধ্যে A1, D5 এখানে কয়টা সেল আছে? চারটা একটা না স্যার দুইটা না না কারণ A1 আর হচ্ছে A1 একটা সেল, D5 একটা কমা D5 একটা সেল, A একটা সেল, A একটা সেল, দুইটা সেল, দুইটা সেল হয়ে গেল। আর A1 কোলন D5 এখানে কয়টা সেল আছে? দুইটা। কোলন মানে A1 থেকে D5 পর্যন্ত A1 কোলন D5 একটু আগেই দেখালাম। A1 থেকে D5 পর্যন্ত ভাই এই দেখেন খেয়াল করেন। জি নাই স্যার আমি নাকি বুঝি কেন বুঝবেন না? কেন বুঝবেন না? এখন বললেই বুঝি মাথা ঘুরে যায় একটু আগেই বলেছি, দেন ভুলে গেছেন। A1 থেকে D5, A1 থেকে A5, D5 এই যে সেলগুলো সিলেক্ট করেছি আচ্ছা সিলেক্ট রেঞ্জ এইটাকে বলে A1 থেকে D5। ও শুরুর সেল A1, শেষের সেল D5। A1 থেকে D5 মানে কি? A1 থেকে শুরু D5 এ যে শেষ, তাহলে A1 থেকে D5 মানে A1 থেকে A5, মাঝখানে B1 থেকে B5, C1 থেকে C5, তারপরে যে D1 থেকে D5, মাঝে সবগুলি। সো এখানে তাহলে সেল এখানে চারটা আছে না স্যার 20 ও পাঁচ চার করে সেল আছে চার আছে 20 তাহলে A1, D5 মানে দুইটা সেল, A1, কোলন D5 মানে রেঞ্জের মধ্যে সবগুলি সেল। তো রেঞ্জের মধ্যে সবগুলি কি করে হলো? A1 থেকে A5 পাঁচটা, দেন B কলামে পাঁচটা, C কলামে পাঁচটা, D কলামে পাঁচটা, মোট 20টা সেল। কি রে ইয়াদব স্যার এরকম আর আছে কি মানে কোলন হচ্ছে আবার তো সো দেখেন যে নোটের মধ্যে কাউন্ট করছি, এই কয়টা নাম্বার আপনাকে দিয়েছি, আপনাকে বলছে কাউন্ট করতে, ফাঁকা দিয়ে আসছি। ফাঁকা দিয়ে আসা মানে আপনারা ওই অটো সামটা ভুলে যান, ওইটা করতে পারছি না। অটো সামটা আরেকবার দেখিয়ে দিই, তারপরে আবার দেখেন এই যে অটো সামের জায়গায় সামের বদলে আপনি এভারেজ করতে পারেন, যেমনটা আমরা এই যে নাম্বারগুলি নিছি। আচ্ছা এইখানে দেখেন আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে টেক্সট ভ্যালু দিছি, দিয়ে এটাকে যদি যোগ করতে চাই, এই সংখ্যা কয়টাকে যোগ করলে একটা ঘর বেশি নিয়ে আমরা যদি সামে দেই তাহলে সাম করছে, তাহলে এই সংখ্যাটাকে কিন্তু সংখ্যা বলছি টেক্সটটাকে কিন্তু যোগের মধ্যে আসছে না, আসেন টেক্সট বাদে যোগ হচ্ছে। এটা যোগের ক্ষেত্রে না হয় হলো, বাট এভারেজের ক্ষেত্রে কি হবে? মনে করেন যে আপনি চারটা কুইজ দিয়েছেন, চারটা কুইজের মধ্যে থেকে আমরা এখন এভারেজ করব। তাহলে একটা কুইজে আপনি পেয়েছেন মনে করলাম 8, আরেকটা কুইজে পেয়েছেন 7, আরেকটা কুইজে মনে করেন আপনি অ্যাবসেন্ট AB লিখে রাখলাম, আরেকটা কুইজে আপনি পেয়েছেন মনে করেন 9। তাহলে এবার আপনার এভারেজ কত হওয়া উচিত? এভারেজ হওয়া উচিত হচ্ছে 24 ভাগ কত? by 3 কেন 3? চারটা কুইজ না? চারটা। তাহলে চারটা কুইজ, তাহলে আপনার এভারেজ সঠিক হওয়ার কথা ছিল 6, তাই না? 4 6 24। কিন্তু এখন দেখেন আপনাকে যদি এখানে এভারেজ বের করতে বলা হয়, আপনি এই চারটা সেলকে নিলেন, একটা সেল বেশি নিলেন, নিয়ে এখানে এভারেজে ক্লিক করলেন, আপনাকে 8 দেখাচ্ছে। কেন 8 দেখাচ্ছে? কারণ এই AB-টাকে সে বুঝতে পারেনি, এভারেজ বুঝতে পারেনি। আপনি যদি অ্যাবসেন্টের বদলে 0 লিখে দিতেন তাহলে কিন্তু সে সঠিক রেজাল্ট দেখাবে। অ্যাবসেন্টের বদলে যদি 0 লিখতেন সঠিক দেখাতো, কিন্তু না, আপনাকে সে সুযোগ নাই। আপনি অ্যাবসেন্ট লেখা এই যে ডেটাটা আপনাকে দিয়েছি ওইটা আপনি হাত দিতে পারবেন না, তাহলে তো আপনি কুইজের মার্কস চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনাকে কি করবেন এই ক্ষেত্রে? সেকেন্ড আরেকটা দেখেন এখানে ফাংশন লেখা হয়ে গেছে এভারেজ অফ J2 থেকে J5। দেখেন এই যে কোলন, একটু আগে যে কোলনের কথা বললাম, J2 থেকে J5 মানে এইখান থেকে এই পর্যন্ত চারটা সেল। তাহলে চারটা সেলের এভারেজ করছে যে চারটা সেলের এভারেজ করছে এখানে J2 থেকে J5। তাহলে এইটা করে আমাদেরকে ভুল দেখাচ্ছে, কিন্তু আরেকটা নতুন ফাংশন আছে যেটার নাম হচ্ছে এভারেজ A, একসাথে এভারেজ A। এভারেজ এ যে কাজটা করবে আপনাকে ওই অ্যাবসেন্ট থাকলেও আপনাকে ঠিক রাখবে। মনে করেন আপনি এই কুইজটাও অ্যাবসেন্ট, তাহলে এই কুইজটা যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনি কি 9 আর 7 কত হয়? 16 দিয়ে 4কে দিয়ে চারটা কুইজ 4 দিয়ে ভাগ করলে 4 থাকে গড়। দেখেন এই যে 4 দেখাচ্ছে, এভারেজ 4 দেখাচ্ছে। তার মানে আপনি এখানে যে ফাংশনটা ইউজ করেছি দ্যাট ইজ এভারেজ A। এভারেজ A কি করবে?
আপনাকে ওই যে যেই প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে। একটু চিন্তা করেন, এই যদি কোনো কোশ্চেন থাকে বলেন। নরমালি আমরা যখন অ্যাভারেজ করছি তখন টেক্সট ভ্যালুগুলিকে তো সে ধরছে না, সে তখন কি করছিল, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছিল। টাইম শেষ হয়ে গেছে আজকে, এই তুমি অ্যাটেন্ডেন্স পাবা না ভাই, এই ক্লাস শেষ, টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা তাহলে এইটুকু বুঝছেন তো? আপনাদের আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, ওয়েবসাইট অনুযায়ী দেখেন। আর এই ক্লাস তো দিয়েই দিব, ফার্স্টে কাউন্ট শুধু দেখাচ্ছিলাম, কাউন্ট কি পারবেন না পরের দিন দেখাবো। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়েছি। আপনাদের পরের ক্লাস আছে তো মনে হয়? জি স্যার। এত লেট করলে হবে বলেন? এই ফান্ডামেন্টাল ক্লাসে প্রথম দিক থেকে মিস করলে এই তেমন স্টপ